আমাদের যে রাষ্ট্রীয় মালিকানাধীন যে হেলিকপ্টারগুলো আছে এগুলো কেন ব্যবহার করা হচ্ছে না? পাশে সাগর আছে, আগুনগুলো নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ ব্যবহার করার দরকার এখন হেলিকপ্টার। আমরা চেষ্টা করেছি যে আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা, কিন্তু এখনো পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। চট্টগ্রামে ইপিজেড এলাকায় কারখানার আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। 7 তলায় আগুনের সূত্রপাত হলেও এখন তা ছড়িয়ে পড়েছে পুরো ভবনে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট সহ সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা। দুদিন আগে মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছিল। আমরা খবর জানিয়েছিলাম, আমরা দেখেছিলাম 16 জনের মৃত্যু হয় সেখানে। সেই শোকের আগুন নেভার আগেই আজ পুড়ছে চট্টগ্রাম ইপিজেড। আমরা কি বিপদ থেকেও শিক্ষা নিচ্ছি না, নাকি পুরনো অব্যবস্থাপনার ফলটা ভোগ করছি? আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ এবং আছেন নগর অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। আমরা আমাদের অতিথির সঙ্গে আলাপে যাব, তবে তার আগে ঠিক এই মুহূর্তের অগ্নিকাণ্ডের যে ছবিটা এবং সেখানে আসলে অগ্নি নির্বাপনের যে খবরটা সেটা জানতে চাই। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সাদুজ্জামান সাকিব। সাদুজ্জামান সাকিব, একটা দীর্ঘ সময় আপনি এখানে আছেন, 4-5 ঘন্টা পার হয়ে 6 ঘন্টা হয়ে গেছে এবং ইউনিটের সংখ্যা 16 থেকে পেরিয়ে 23টা ইউনিটে ঠেকেছে। আমরা টিভি স্কলে সেটা জানাচ্ছি। ঠিক এই মুহূর্তে আপডেটটা আমাদেরকে জানাবেন, মানে কতটুকু আসলে চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এবং ঠিক এই মুহূর্তের বাস্তবতাটা আসলে কি দেখছেন অগ্নিকাণ্ডের? রাকিব, সর্বশেষ একটি সুখবর বা আশীর্বাদ দিয়ে শুরু করতে চাই যে এই মুহূর্তে কিন্তু এখানে গুড়ি গুড়ি বৃষ্টি থেকে বেশ ভালো মতো বৃষ্টি আমরা লক্ষ্য করছি। ফলে এই বৃষ্টির ফলে আগুনের নিভতে কিছুটা হয়তো সহায়ক হিসেবে কাজ করবে। তার আগে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের 23টি ইউনিট একযোগে কাজ করে আগুনকে কোনোভাবেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। কারণ ফায়ার সার্ভিস যে পানিগুলো নিক্ষেপ করছিল সে পানি আসলে কোনো কাজে আসছিল না, কারণ পুরো বিল্ডিংটি দাউ দাউ করে জ্বলছিল। এখনো আমরা লক্ষ্য করছি এই বিল্ডিং এর 5 তলায়, যেখানে আসলে রাসায়নিক দ্রব্য রয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেই জায়গাটি থেকে আগুনের তীব্রতা মারাত্মক। তবে অন্যান্য দিক থেকে যে আগুনগুলো ছিল সেইটি অনেকটাই কম আমরা লক্ষ্য করছি এবং বৃষ্টি সেখানে সহায়ক হিসেবে কাজ করছে বলে আমরা মনে করছি। ইতিমধ্যেই কিন্তু এই বিল্ডিং এর যে উপরের অংশ, টপ ফ্লোরের ছাদ, সেটি কিন্তু ধসে পড়েছে এই আগুনের তীব্রতার কারণে এবং চারিদিকের দেয়ালগুলো অনেক জায়গা থেকে ইট খসে পড়েছে, জানালাগুলো সেগুলো ভেঙে গিয়েছে, রড খসে পড়েছে। তবে এখন এই বৃষ্টির কারণে কিন্তু কিছুটা আমরা আসলে লক্ষ্য করছি যে আগুনের তীব্রতা ধীরে ধীরে কমার দিকে আমরা যাবে বলে মনে করছি এবং এই বৃষ্টি আশীর্বাদ হিসেবেই কিন্তু আসলে ধরে নেওয়া যেতে পারে। যদিও ফায়ার সার্ভিসের এই দীর্ঘ 6-7 ঘন্টার প্রচেষ্টায় আসলে আগুন নিয়ন্ত্রণে তো আসেইনি, বরং আসলে শুরুর দিকে যে আগুন ছিল সেটি ধারাবাহিকভাবে সময়ের সাথে সাথে পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় যে আগুন নিজে থেকে না নেভা পর্যন্ত আর আসলে তাদের পক্ষে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব না। তারা যে প্রস্তুতি নিয়ে রেখেছিল সে প্রস্তুতি হচ্ছে যে ফায়ার সার্ভিস বলছিলেন যে আশঙ্কা রয়েছে ভবনটি এক পর্যায়ে পুরোটি ধসে ভেঙে পড়ে যেতে পারে। কাজেই ধসে পড়বার পর সম্ভাব্য সব আশঙ্কা থেকে যেন তাৎক্ষণিক রেহাই পাওয়া যায় বা যে ধ্বংসস্তূপ এই আগুন যেন বা ধ্বংসস্তূপ যেন আশেপাশে ছড়িয়ে না পড়ে সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছিলেন। তবে এখন হয়তো বৃষ্টির কারণে ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য যারা কাজ করছেন তাদের কাজ অনেকটাই সহায়ক হবে এবং আগুনও হয়তো অনেকটাই কমে আসবে আগুনের এই তীব্রতা আমরা মনে করছি। রাকিব, অনেক ধন্যবাদ সাকিব। আসলে এই মুহূর্তে বৃষ্টির উপরেই নির্ভর অনেকটা করতে হচ্ছে এবং আপনি তো আছেন এখানে, আপনার কাছ থেকে এখানে হয়তো আপডেট পেতে থাকবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সাদুজ্জামান সাকিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আগে জানিয়েছে আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। আমি শুরু করতে চাই জনাব শাকিল নেওয়াজ আপনাকে দিয়ে। আমরা যখন আপনার সঙ্গে কথা বলছি আমরা দেখতে পাচ্ছি দেশের প্রায় সব প্রশিক্ষিত বাহিনী, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং যে সমস্ত বাহিনীগুলো আছে সবাই আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করছে এবং এই যে আগুন লাগার যে দৃশ্যটা আপনি দেখছেন, অগ্নি নির্বাপন চলছে আপ্রাণভাবে, সাথে আপনার দীর্ঘ অভিজ্ঞতা, দুটোকে একত্রে করে আপনি বলবেন মানে এখানে কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে আগুন নেভানোর ক্ষেত্রে এবং সাধারণত এই জাতীয় ভবনগুলো যেটা একটা ব্যবসায়িক প্রাণকেন্দ্র বলা যায় সেখানে আগুনটা কি কারণে লাগতে পারে? আমরা তো বরাবরই শুনে আসি আগুন লাগার পরে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট, আর কিভাবে লাগতে পারে বলে আপনি মনে করেন? আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনার এগুলো অনেকগুলো ফ্যাক্টর এখানে রয়েছে। একটা হলো এনভায়রনমেন্টের ফ্যাক্টর গুলো রয়েছে। আপনি দেখবেন যে কিছুদিন আগে লাগাতার আপনি বৃষ্টি ছিল, সেটার কিন্তু এখন ড্রাই আপ হচ্ছে এবং অক্টোবরে কিন্তু আপনার তাপমাত্রা কিন্তু চেঞ্জ হচ্ছে। আরেকটা হলো ইন্ডাস্ট্রির কিন্তু আপনার ডিসেম্বরের যে আছে বড়দিন উপলক্ষে একটা কিন্তু প্রচুর চাপ যাচ্ছে, যার ফলে এটার কিন্তু স্ট্রেস কিন্তু আপনার ইলেকট্রিক্যালের উপরে পড়তেছে। আর যদি এই ফ্যাক্টরির কথা বলেন
এই ফ্যাক্টরি হলো আপনার কি তোলা, তারপর হলো অ্যাক্রোলিন, তারপরে কেমিক্যাল সলভেন্ট, এগুলো সব যে জায়গায় তোলা অ্যাক্রোলিন এগুলো থাকবে, এগুলো প্রচুর পরিমাণে ডাস্ট এবং প্রচুর পরিমাণে ডাস্টে হওয়ার জন্য এগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইস বিভিন্ন যন্ত্রপাতিতে কিন্তু আপনি ভরে যায়। আর তার ভিতরে বৃষ্টি যে ছিল এগুলো ড্যাম্প হয়ে গেছে, সেখানে কিন্তু একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যেটার ভিতরে স্ট্যাটিক চার্জ এবং আর্কিং এর কিন্তু একটা বিরাট একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এখন দেখা যাক, আমি বড় সমস্যাটা হলো এরকম একটা ফ্যাক্টরিতে কিন্তু পুরো একটা স্প্রিংকলার সিস্টেম থাকা উচিত। এই ওয়্যার হাউসের কথা উপরে বলছে, ওয়্যার হাউসে স্প্রিংকলার থাকলে পরে তো এটা নিভে যেত। তো এই ফ্যাক্টরিতে আই এম শিওর যে এটার ভিতরে ওইরকম ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ওইরকম ছিল না। যদি স্প্রিংকলার সিস্টেম ছিল তাহলে হয়তো ব্যাক পেতে হতো না। আর এই বিল্ডিংটার বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এই বিল্ডিং গুলোর ভিতরে কিন্তু আপনার হলো স্টিল স্ট্রাকচার। তো যত আপনি বলেন যে একটা আগুন 6 তলা 7 তলা লাগছে উপরে 2 তলা, সেটা নিচের দিকে আসলো কেন? এই স্ট্রাকচারাল যেটা হলো কন্ডাকশনের জন্য, এবং এমন করে জিনিসপত্র গাঁথ করা রয়েছে যেগুলো হলো কাছাকাছি যদি আপনি বিমের সাথে জিনিসপত্র থাকে, যেটা কন্ডাকশন এবং রেডিয়েশনের মাধ্যমে কিন্তু এটা আপনার নিচের কিন্তু আগুনগুলো চলে আসছে। আর কেমন ইমাজিন এরকম একটা ফ্যাক্টরি 3 তলা বা সরি মানে 2 তলা বা উপরে 2 তলার পরে কেমিক্যাল একটা গোডাউন থাকতে পারে। আই গট সারপ্রাইজ। এরকম জায়গায় এরকম থাকার কথা না, এটা সেগ্রিগেটেড সেপারেশন ওয়েতে থাকার কথা। ওভারঅল যেটা আমি বলবো যে বর্তমানে যে আগুনটা যে পরিস্থিতি চলে গিয়েছে, আমার এক ভাই বলল বৃষ্টিতে কিছুই হবে না ভাই, আপনি কিছুক্ষণ পরে দেখবেন এটা আবার আপনার এই যে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু আগুনে খেয়ে ফেলতেছে। ফায়ার সার্ভিস যে পানিটা মারতেছে এটা কিন্তু ভেঙে যাচ্ছে, এজ টু এজ ভেঙে যাচ্ছে, যার ফলে জায়গার মধ্যে যেতে পারতেছে না, কারণ ওখানে টেম্পারেচার হলো 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। তো এই অবস্থায় পানিগুলা কিন্তু ওখানে ভেঙে আবার কিন্তু আবার বিস্ফোরকের মতো কিন্তু আপনার ফিরে চলে আসতেছে। তো এরকম ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আমি যেটা দেখলাম, পুরো বিল্ডিং এ আগুন ছড়ে গেছে। আপনি যদি বিম এবং কলামটা দেখেন পুরো কলাপস হয়ে গেছে। এবং দ্যাট রিমাইন্ডস মি আপনার ডিগনিটি গার্মেন্টস এর কথা, যেখানে আমি নিজেও মারা যেতেছিলাম, এরকম অবস্থায় ছিল। তাদের স্প্রিংকলার ছিল, কোনো অবস্থায় কোনো কিছু কাজ করে নাই, কারণ তাদের পাম্পই স্টার্ট হয় নাই বা প্রেশার ছিল না। তো এগুলা ইপিজেড এর মতো জায়গায় আমি বলবো যে যত বাংলাদেশের ইপিজেড গুলাতে আছে, বাইরের ফ্যাক্টরি গুলা খুব স্ট্যান্ডার্ড, বাট ইপিজেড এর ফ্যাক্টরি গুলো অনেকগুলা নাজুক। তারা যেহেতু ব্যবসার আন্ডারে থাকে, অনেক ছত্র ছায়া তারা কিন্তু পার পেয়ে যায়। বাইরের ফ্যাক্টরি গুলো কিন্তু পার পাওয়ার কোনো নাই। তো এই ইপিজেডে আমি বেশ কয়েকবার দেখছি, 7-8 বছর আগেও গিয়েছি, তাদের খুব নাজুক অবস্থা ছিল। এবং আজকেও তার ভয়াবহ প্রমাণতা আপনি দেখেছেন। আগুন লাগতে পারে, কিন্তু এটাকে যদি আপনি তাড়াতাড়ি এরকম একটা এনভায়রনমেন্টের ভিতরে আপনি যদি রেসপন্স না করেন, পৃথিবীর কারো শক্তি নেই এই আগুনগুলা নিবানোর জন্য। যার ফলে আমি এই জায়গাটাতে আপনাকে একটু থামাই, কারণ আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন যেগুলো নিয়ে আলাদা করে আপনার সাথে একটু কথা বলতেই চাই। কারণ যে অব্যবস্থাপনা নিয়ে বা যেই দুর্বলতার অংশগুলো নিয়ে আসলে এরকম বিল্ডিং স্ট্রাকচারগুলো তৈরি হয় বা ব্যবস্থাপনাগুলো তৈরি হয়, সেই দায়টা আসলে কার এবং আমরা আসলে কি করতে পারি, এটা পরবর্তীতে আপনার কাছে এসে একটু জানার চেষ্টা করবো। এর ফাঁকে আদিল মোহাম্মদ খান একটু বলবেন, মানে আমরা জানি না আসলে আগুনটা কিভাবে লাগলো, বাস্তবতা হয়েছে আগুনটা লেগেছে, এবং আগুনের যে ধরন যেভাবে আসলে ছড়াচ্ছে 7 তলা থেকে নামতে নামতে এটা এখন গোটা ভবন পুড়ছে, এবং বোঝাই যাচ্ছে ভবনের কিছু অবশিষ্ট হয়তো শেষ অবধি থাকবে না। আপনার পর্যবেক্ষণ আসলে কি বলছে, কোন ধরনের দুর্বলতায় ভবনগুলোতে থাকতে পারে যেটা আসলে কখনো কাম্য ছিল না? দেখেন, আসলে আগুনের যে তীব্রতা এবং সেটা উপর থেকে নিচে নামতে গেল, এখন ফায়ার সার্ভিসে এতগুলো ইউনিট গেল, কিন্তু মূল বিষয় যে জিনিসটা আমরা বারবার বলি, আগুন যখন একটা ভবনে লাগে সেই ভবনের ভেতরেই সেই ফায়ার ফাইটিং ক্যাপাসিটি থাকতে হয়, যেন আগুনটা বড় না হয়। বড় হলে আলটিমেটলি যখন ফায়ার সার্ভিস আসে তখন অনেক সময় তেমন কিছু করার থাকে না। তাহলে এই ভবনে ইন্টারনালি সে ফায়ার ফাইটিং এর কি কি মেকানিজম রেখেছিল এবং সেখানে তাদের যারা লোক বলছিল ইন্টারনাল, তারা কতটুকু প্রস্তুত ছিল এবং তারা আদৌ এই ফায়ারটাকে ডিল করতে পেরেছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এবং এই ক্ষেত্রে অন্তত যেটা আমাদের মেজর শাকিল যেটা বললেন, যে এই বিল্ডিং এর ভেতরে যে 7 তলাতেই যে ধরনের রাসায়নিক যে পদার্থগুলো ছিল এগুলো সবই তো হাইলি টক্সিক। আবার এই ভবনের এই নিচতলাতে যারা কাজ করছেন, হ্যাঁ, তাহলে একই ভবনের ভেতরে যদি এই ধরনের টক্সিক বা এই ধরনের কেমিক্যাল যদি আপনি সাবস্টেন্স রাখেন,
সেগুলো যদি কোনো কারণে ব্লাস্ট হয়, এখানে হয়তো যদি মানে এখানে ব্লাস্ট প্রথমে হয়নি, ব্লাস্ট হলে কিন্তু যারা আমাদের শ্রমিকরা ছিলেন তারা অনেক হয়তো মারাও যেতে পারতেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন রাসায়নিক গুদাম করবেন সেটা একটা সেপারেটেড একটা জায়গায় রাখতে হবে এবং তার অবশ্যই হাইলি সিকিউরড একটা জায়গাতে, সেই জায়গাটাতে আসলে এখানটাতে ছিল না। তবে মন্দের ভালো, অনেক ক্ষেত্রে এই ধরনের ইন্ডাস্ট্রিতে গুদামটা নিচেও থাকে, এই ধরনের গুদামগুলো নিচে থাকে এবং সেখান থেকে আগুন লাগলে উপরে যারা ছিলেন তারা নামতে পারতেন না। এই ক্ষেত্রে তো উপরে থাকাতে হয়তো শ্রমিকরা সময় পেয়েছেন, নামতে পেরেছেন। কিন্তু আইডিয়ালি একই ভবনে যেটা আমরা বলি যে মিশ্র ব্যবহার হচ্ছে এখানে, সেই মিশ্র ব্যবহারের মধ্যে কোন কোন টাইপের মিশ্র ব্যবহার একই ভবনে হতে পারবে এবং রাসায়নিক গুদাম যেখানে থাকে তার যে ধরনের প্ল্যানিং এবং স্ট্রাকচারাল স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা এখানে মেনটেন করা হয় না। কিন্তু এটা একটা আমাদের যেহেতু ইপিজেড এলাকা, সেখানে আমাদের ফায়ার ফাইটাররা যেতে পেরেছে, কিন্তু এত ঘন্টা পরেও ফায়ার ফাইটিং করার পরেও আগুনটা নিভলো না। তাহলে আমরা কি আদৌ এই ধরনের রাসায়নিক গুদাম থেকে আগুন লাগলে সেটাকে কিভাবে মোকাবেলা করতে হয় তার সেই ধরনের প্রস্তুতি রাষ্ট্রের আছে কিনা, এটা খুবই বড় প্রশ্ন। কারণ এই ধরনের গুদাম তো অনেক জায়গাতেই আছে এবং এখানে এতগুলো ইউনিট গিয়ে এটা ডিল করতে পারছে না। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, ফায়ার ফাইটাররা বুঝতে পারেন না যে এখানে যে আগুনটা লেগেছে, যে ধরনের রাসায়নিক কেমিক্যাল আছে সেটাকে ডিল করার জন্য তাদের আলাদা প্রস্তুতি আছে কিনা। এবং অনেক ক্ষেত্রে এটা যে ইনস্ট্যান্ট যেটা পরীক্ষা করা, সেটারও সেই ধরনের প্রস্তুতি আমাদের রাষ্ট্রীয় সক্ষমতার অভাব আছে, ফায়ার সার্ভিসের সক্ষমতার অভাব আছে, যেটা আমাদের মিরপুরের যে রূপনগরে যে আগুনটা লেগেছে সেই আগুনেও আমরা জানতে পেরেছি যেখানে কি ধরনের এলিমেন্ট এখানে বাতাসে আছে, সেটাকে ডিল না করাতে আমাদের যে ফায়ার সার্ভিস যারা আছেন তারা সেটা অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন। প্রস্তুতির একটা বড় ঘাটতি আছে, এটা আমাদের নিশ্চিতভাবে বলা যায়। কেননা এখন প্ল্যান্ড একটা ইপিজেডে যদি আমাদের এত ঘন্টা পরেও যদি আমরা সেটাকে নেভাতে না পারি, তাহলে সেটা আমাদের সক্ষমতার অভাব। আবার এই ধরনের একটা বিল্ডিং, ইপিজেড এলাকার বিল্ডিং, অবশ্যই বিল্ডিং কোড মেনে করার কথা। বিল্ডিং কোড মেনে করলে একটা আগুন যেটা 7 তলায় লাগলো, সেখানে তো অবশ্যই আমাদের ফায়ার সেপারেটেড ওয়াল থাকার কথা। একদম। মানে এক্ষেত্রে আমরা যেটা সবসময় এই বিষয়টা আমাদের মাথায় আসে যে আমাদের যেহেতু সক্ষমতার অভাব আছে, তাহলে সে অভাব মেটানোর জন্য একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে একটা সুস্থ ব্যবস্থাপনার প্রয়োজন। অর্থাৎ ব্যবস্থাপনা ভালো থাকলে আমরা হয়তো কিছুটা হলেও নিজেদেরকে সক্ষম করার সময়টা অন্তত পাবো। আমি যেন শাকিল যেই পয়েন্টটাতে আপনাকে আনছিলাম, মানে আমরা তো একটা চক্রের মধ্যে পড়ে গেছি, মানে আগুন লাগছে এবং সেই আগুন নেভানোর প্রক্রিয়া হচ্ছে, আমরা লাইভ দিচ্ছি, পরে তদন্ত কমিটি হচ্ছে, নতুন আরেকটা আগুন লাগছে। আমি জানি না আগামীকাল হয়তো আরেকটা কোনো ইস্যু নিয়ে কথা হতে পারে আপনার সঙ্গে, এরকম, যেটা আমরা কখনো চাই না। মানে দায়টা আসলে আমরা কাকে দেব? মানে আমরা কি অব্যবস্থাপনার ফল ভোগ করছি দীর্ঘ, নাকি আসলে আমরা কোনো শিখছি না কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর? দেখেন, এখানে আমি প্রথমে বলি যে এই যে আজকের যে বিল্ডিং এর মালিকটা যিনি, উনি কে, তার পরিচয়টা ব্যয় করেন, তার ব্যাকগ্রাউন্ড ব্যয় করেন, রাজনৈতিক পরিচিতি ব্যয় করেন। 15 বছর আগে তার কি রাজনৈতিক পরিচয় ছিল, এখন 5 আগস্টের পরে আবার কি তার রাজনৈতিক কালার চেঞ্জ করে কি পরিবর্তনটা হয়েছে। আর এখানে ইপিজেডের ভিতরে আমি তো মনে করি যে এটা ব্যবসার আন্ডারে তাদের কিন্তু ওইরকম সফিস্টিকেটেড তাদের প্রস্তুতি কিন্তু থাকার ছিল। কিন্তু আমি আপনাকে ডিরেক্টলি বলি, বাংলাদেশে যতগুলো ব্যবসা আছে সেখানে কিন্তু ওইরকম নাই। একটা ব্যবসাতে কেন তাদের নিজস্ব ফায়ার টিম থাকবে না, তাদের নিজস্ব কেন কেমিক্যাল টিম থাকবে না? আপনি কেমিক্যাল নিয়ে এখানে খেলতেছেন, আপনার একটা কেমিক্যাল টিম নাই। আর ফায়ার সার্ভিস তো কেমিক্যাল টিম, ভাই, একটা লোকরে আপনি ফায়ার ফাইটিং হিসেবে নিয়োগ করছেন, তাকে আবার কেমিক্যাল টিমে নিয়োগ দিন না। পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ফায়ার ফাইটিং হলো, আমি যেহেতু নিজেও করেছি, সেটা হলো কেমিক্যাল ফায়ার ফাইটিং। এর উপরে এটা করতে হলে পরে আপনি আলাদা টিম লাগবে, সফিস্টিকেটেড টিম লাগবে। সেই জিনিসটাও কিন্তু ফায়ার সার্ভিসে আপনারা সরকার কিন্তু অনুমোদিত করে বা ওইভাবে তৈরি করে নেয়, বেজাও কিন্তু তৈরি করে না। একটা বিরাট বড় গ্যাপ এখানে রেখে দিচ্ছে তারা। এই অবস্থা তো ব্যবসা চলতে পারে। আজকের যে আগুন ধরলো, এখানে তো আপনার বিদেশি কেউ আসবে না এখানে। আর বিদেশিরা আসলে পরেও আমি বলতে পারি এই ব্যবসাতে ছিল এখানে ইন্ডিয়ান একটা ছিল, তাদের একটা ইন্ডাস্ট্রি ছিল, সে তার ইন্ডিয়ান তার রুলস ফলো করতেছে, বাংলাদেশের রুলস সে ফলো করবে। আমি বলছি কাম হোয়াট মে, ইউল হ্যাভ টু ফলো দি বাংলাদেশি রুলস। তো এই জায়গাগুলো তো শক্ত হতে হবে। বাংলাদেশের যে রেগুলেটরি বডি, আপনি চিন্তা করেন, ফায়ার দেখার কথা ফায়ার, সেটা আবার যদি কলকারখানা দেখে আবার যদি আপনার কি বিভিন্ন টিমের মাধ্যমে যদি আপনি এগুলোই করেন, তাহলে হবে না। যার দায়িত্ব তাকে করেন, সে যদি সক্ষম না হয় তাকে শক্তিশালী করেন। কিন্তু এই দায়িত্ব বিভিন্ন জনকে দিলে
এটা কিন্তু আরো হসপস করতে হয়। আজকে একটা ফ্যাক্টরির মালিককে দেখেন ফায়ারের সাথে করতে হয়, কলকারখানার সাথে কিছু করা হয়, তারপরে হলো যে আপনার আরো টিম আছে বেজার, তাদেরকে করতে হয়, মানে সে কিন্তু একটা মানে হ্যান্ডিক্যাপ। তো ভাই, আপনি যদি ফায়ারের সক্ষমতা না থাকে আপনি তাকে ডেভেলপ করেন, কিন্তু এই দায়িত্ব কিন্তু আপনি কারো দিবেন কেন? জি, আমি যেহেতু আলাপের একেবারে শেষ পর্যায়ে আছি, আমরা একটা সমাধান যেটা আসলে বারবারই আমরা এরকম পরিস্থিতিতে জানার চেষ্টা করি, কিন্তু দিন শেষে যেটাই বাস্তবতা, যে সমাধানগুলো কেবল কাগজে কলমে রয়ে যায়। এক্স্যাক্টলি, আমি আবারও ফিরবো আপনার কাছে জনাব আদিল মোহাম্মদ খান। আমরা ঠিক এই মুহূর্তে যেই তালিকাগুলো তৈরি করা, ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা, অগ্নি নির্বাপন ব্যবস্থা ভবনগুলোতে আছে কিনা সেটা যাচাই করা, এই কাজটা শুরু করার কথা তো অনেক আগে থেকে, কিন্তু আমরা দেখতে পাই ঘটনা ঘটলে তারপর আমরা নড়ে চড়ে বসি। কতটা সিরিয়াসনেস প্রয়োজন এই মুহূর্তে, কোথা থেকে শুরু করা যেতে পারে যাতে আর একটা ভবনও যেন না পড়ে, কিংবা পড়লেও যেন আমরা আমাদের সক্ষমতা দিয়ে সেটাকে সামাল দিতে পারি? আসলে এই ক্ষেত্রে আমাদের যখন আগুন লাগে, যিনি ব্যবসা করছেন তার তো সবচেয়ে বেশি ক্ষতি হয়, কিন্তু ওনারা এই যে কমপ্লায়েন্সের জন্য, ফায়ার এবং স্ট্রাকচারাল কমপ্লায়েন্সের জন্য যে ধরনের ইনভেস্টমেন্ট এবং যেই ধরনের তাদের আগ্রহ দরকার, সেই আগ্রহটা সবসময় বরাবরের মতো অভাব থাকে। তারা মনে করেন যে ব্যবসা ম্যাক্সিমাইজ করতে গেলে এই কমপ্লায়েন্স গুলোকে ছাড় দিলেও চলে। আবার আমাদের যারা অথরিটি, যারা সুপারভিশন অথরিটি আছেন, যারাই আছেন, তারাও কিন্তু সরেজমিনে এইগুলোকে বুঝে নেওয়ার মতন তাদের আগ্রহ যে ঘাটতিটা আছে। তাহলে এই জায়গাতে যদি যতক্ষণ আমরা ম্যাচ করতে পারবো যে নন কমপ্লায়েন্ট কোনো ধরনের, এটা ইন্ডাস্ট্রি হোক, কোনো ধরনের বিল্ডিং হোক, সেটাকে কোনোভাবেই তার ইউজটাকে আমরা ক্যারি অন করতে দিব না, যেটা আমাদের বিল্ডিং কোডগুলোতেও আছে, ফায়ার কোডগুলোতেও আছে। তো এইটা যতদিন আমরা বন্ধ করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা মনে করি যে আমরা কোনোভাবে চললেই চলা যায়, আগুন হয়তো লাগবে না, এই যে একটা ধারণা থাকে যে আগুন কি আর লাগে, এই ধারণা থেকে যতক্ষণ না বের উঠতে পারবো, এবং আমাদের অথরিটি, অনেক অথরিটির নাম আমাদের মাঝে শাকিল তিনিও বললেন, আসলে অথরিটি অনেক আছে এবং প্রত্যেকেরই তার স্ব আরোপিত দায়িত্ব আছে। এটাকে হয়তো সিম্পল করা যেতে পারে, কিন্তু দায়িত্বের প্রতিটাই কিন্তু পালন করতে হবে। এবং সেই কমপ্লায়েন্স না থাকলে পৃথিবীর কোথাও কি আপনি ইন্ডাস্ট্রি বলেন, অন্য জায়গা থেকে নন কমপ্লায়েন্ট বিল্ডিং কে ইউজ করতে দেওয়া হয়, বা দিনের পর দিন কিভাবে চলতে দেওয়া হয়, তাহলে কিভাবে বাংলাদেশে এই যে সব এলাকাগুলোতে একের পর এক চলে? এবং ইন্ডাস্ট্রিয়াল জোনে থাকাটাই কি নিরাপত্তার একমাত্র মানে আপনার সার্টিফিকেট? ইন্ডাস্ট্রিয়াল জোনে থাকলেও তো আপনার বিল্ডিং গুলোকে সেভাবে কমপ্লায়েন্ট, এবং বিল্ডিং গুলোর মধ্যে আমাদের যে ফায়ার এবং আমাদের ইমারত বিধিমালা যা আছে সেটাকে আমাদের প্রতিপালন করতে হবে। বর্তমান 2020-এ যে বিএনবিসি করা হয়েছে, সেখানে অনেক ধরনের কমপ্লেক্সের কথা বলা আছে, কিন্তু বাস্তবে আমাদের অধিকাংশ ইন্ডাস্ট্রিতে এগুলো নাই। এগুলোকে ছাড় দেওয়া হয়, ছাড় দিয়ে শুধুমাত্র জাস্ট সার্টিফিকেট বা কাগজ তৈরি করার দিকে মনোযোগ দেওয়া হয়, আর ম্যানেজ করার দিকে মনোযোগ দেওয়া হয়। অথচ ফায়ার ড্রিল হলে তাহলে তো নিশ্চয়ই এই জিনিসগুলো, ঘাটতিগুলো চলে আসতো। এই যে ইন্ডাস্ট্রিতে লাগলো, সেখানেও যে ফায়ার ড্রিল রেগুলারলি হয়, তাহলে নিশ্চয়ই আগুন লাগলে কারা ইন্টারভিউ করবে এবং কিভাবে দ্রুততম সময়ের সাথে নেভানো যায় সে প্রস্তুতি থাকার কথা ছিল, কিন্তু সেটা নিশ্চয়ই হয়নি। এবং আলটিমেটলি যেহেতু রাসায়নিক আগুন, এটাকে ম্যানেজ করার মতো আমাদের সত্যিকার অর্থে ফায়ার সার্ভিসের সেই ক্যাপাসিটি সেভাবে হয়নি। এই কারণে এত ঘন্টা পরে আসলে এটা নেভানো যায় না। এবং এটা যতটুকু গণমাধ্যমে জেনেছি, এটা পাশের বিল্ডিং এও ছড়ে পড়ার মতন যে উপক্রম হয়েছে। তাহলে আমাদের তো নিরাপত্তা যদি আমাদের ফার্স্ট হয়, তাহলে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে সেখানে ইনভেস্ট করতে হবে, রাষ্ট্রকেও ফায়ার ফাইটিং ইনভেস্ট করতে হবে। আর যেটা ম্যানেজ করার ক্ষমতা আপনার নাই, সেই জিনিসগুলো তো আপনি সেভাবে আপনি অ্যালাউ করতে পারেন না। কিন্তু আমাদের ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি নেই। আমরা একের পর এক ইন্ডাস্ট্রিয়াল অনুমোদন দিচ্ছি, কিন্তু আমরা পরবর্তীতে সেখানে আমরা ভিতরে গিয়ে দেখছি না সত্যিকার অর্থেই ফায়ার সিচুয়েশনে আদৌ ইন্ডাস্ট্রি তার যে শ্রমিকদেরকে বাঁচাতে পারবে কিনা, তার শ্রমিকরা তার যে এত ইনভেস্টমেন্ট সেটাকে বাঁচাতে পারবে কিনা। কেননা ইনভেস্টমেন্টটাও তো সেই রাষ্ট্রেরই একটা অংশ। তাহলে আমরা কেন কমপ্লায়েন্সটাকে বারবার আমরা ছাড় দেই এবং আমরা মনে করি তার মানে বোঝা গেল আমাদের চিন্তা ভাবনার মধ্যেই এক ধরনের সংকীর্ণতা আছে। আমরা আসলে ভবনের ফিটনেস বলতে কেবল তার ফাউন্ডেশন ইনফ্রাস্ট্রাকচারটাই বুঝি, এখানে যে বিনিয়োগ করে একটা অগ্নি নির্বাপনের জন্য একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হবে, সেদিকে আমরা অনেকেই মনোযোগী না, যার কারণে আসলে এরকম দৃশ্য দেখতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনি দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক, অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ, এবং নগর অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। এবং দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। থাকুন একাত্তরের সাথে।